সুপার একটা বাইক, সিটিং পজিশনটা মজার, আপনি যখন কেউ চালায়া যাবে তখন দেখতেও সুপার লাগবে। বেস্ট ভাই, মানে ওই যে আজ বলে না, ওরকম বেস্ট ভাই, বেস্ট। এটার সাথে তুলনা দেওয়ার মতো আমার মনে হয় কিছু আর নাই। ওই যে যেটা বললাম, এবিএস আর বড় ডিসপ্লেওয়ালা যদি এই বাইকটা আসতো, সুপার একটা ব্যাপার ছিল। এটার পরে এম বা 4টা মানে আমি ওটা মেন নিতে পারিনি ভাই কখনোই। আজকে আমরা নিয়ে আসছি ইয়ামাহা R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ান ভার্সন, এন্ড বাইকটা अवेलेबल আছে হচ্ছে বাইক ফেরিতে। বাইক ফেরিকে ধন্যবাদ যে বাইকটা আমাকে তারা দিচ্ছে রাইড করার জন্য। আজকে হচ্ছে এই বাইকটা আমরা রাইড করব, যেটার কিলোমিটার আছে 11,000 প্লাস বা এরকম। অ্যান্ড এই বাইকটা এক হাতে চলছে এতটুকু আমি জানি। আর আজকে দেখবো হলো এক হাতে চলাতে বাইকটার কন্ডিশন কিরকম আছে, কোন জিনিস কিরকম ক্ষয় হয়েছে, কোনটা চেঞ্জ করার সময় চলে আসছে, এবং প্রত্যেকটা জিনিস আজকে আমরা দেখবো। প্লাস বাইকটা ছোট্টখাটো একটা রাইড করবো, অ্যান্ড রাইড করার পর আপনাদের সাথে ছোট বাইক ফেরিতে চলে আসতে পারেন। 51 সিরিয়ালের একটা বাইক। চলেন তাহলে টেস্ট রাইডে যাই, অ্যান্ড টেস্ট রাইডে গিয়ে বাকি এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করি। লুকসের দিক থেকে যদি বলতে হয় তাহলে ইয়ামাহা R15 ভার্সন 3টা হচ্ছে আমার মনে হয় বাংলাদেশে ইয়ামাহার যতগুলা বাইক আসছে এবং ইয়ামাহার R15 সিরিজের যতগুলা বাইক আসছে ওর মধ্যে সবচেয়ে সুন্দর ফ্রন্ট অ্যান্ড ব্যাক লুক হচ্ছে এই বাইকটার। সামনে থেকে লাইট অ্যান্ড সব কিছু এত বেশি সুন্দর, মানে কেন যেন আমার মনে হয় যে এটাই বেস্ট, মানে দিস ইজ দ্য বেস্ট ওয়ান, এরকমই মনে হয় আমার কাছে। অ্যান্ড এটা যেহেতু ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট, এটার মধ্যে ইন্দোনেশিয়ান বাইকের সেই ঐতিহাসিক ইন্ডিকেটর লাইট তো থাকবেই। অ্যান্ড এই সামনের যে সাসপেনশন গোল্ডেন কালারের, এটার জন্য এই বাইকটা অনেকে অনেক বেশি পছন্দ করতো, কারণ যখন ভার্সন 3 আসছিল তখন ইন্ডিয়ানের মধ্যে হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন আসতো, যেটা কালো এবং ডাউনের সাইড ডাউনেই ছিল, আর এটা হলো আপসাইড ডাউন ছিল। এটা একটা বেশ ক্রেজ ছিল তখন, এখনো পর্যন্ত এই বাইকটার চাহিদা অনেক বেশি আছে আমার এরকমটা মনে হয়। আর এই বাইকটার এই যে এটা মনে হয় 12,000 বা এরকম চলছে, 12,400 কিলো। তো এটা এখানে একটু রং উঠবে, এটাই স্বাভাবিক। এটার মধ্যে RCBর গ্রিপ লাগানো আছে। যদি সাইড থেকে দেখি রং টং উঠে নাই। এই বাইকটার কালার কোয়ালিটি অনেক বেশি ভালো ছিল। এরপরে যে এম আসছে বা এরপরে ভার্সন 4-এর যে সিরিজগুলো আসছে ওগুলার কালারের চেয়ে এটার কালার অনেক ভালো ছিল। এটা আবার সে টেলটেডই করছিল, এই জন্য পেছন থেকে চাকাটা একটু বেশি মাস্কুলার লাগে। আর আমার কাছে সত্যি কথা কি, R15-এর এই সাইলেন্সারটাই বেশি ভালো লাগতো। এরপরে এম বা ভার্সন 4-এ যে সাইলেন্সারটা দিচ্ছে ওটা আমার কাছে অতটা ভালো লাগে না। প্রথমেই যখন আসছিল এটার ট্যাঙ্কের সাথে ওইটার ট্যাঙ্ক যদি তুলনা করা হয় তাহলে এই ট্যাঙ্কটা অনেক বেশি সুন্দর ছিল, এরকমটা আমার এখনও মনে হয়। আর এই বাইকটার মধ্যে অনেক কালার আসছে, ইন্ডিয়ান অ্যান্ড ইন্দোনেশিয়ান অ্যান্ড থাই যদি বিভক্ত করেন আলাদা আলাদা, প্রত্যেকটারই 4-5টা করে মনে হয় কালার আছে। আর এটাতে IRC টায়ার, এই তো টায়ার খুব একটা ক্ষয় হয় না। অ্যান্ড বাইকটা এক হাতে চলছে, তো একদম শুরু থেকে এই বাইকটা চালাইছে যে ভদ্রলোক, উনি নর্মালি গাড়িতেই চলাফেরা করতো, শুধুমাত্র টুকটাক রাইডের জন্য এই বাইকটা ইউজ করতো, মানে কোনো হলিডে রাইড বা এই ধরনের স্পেশালি রাইডে বের হলে বাইকটা ইউজ করতো। এই জন্য বাইকটার কন্ডিশনও যথেষ্ট পরিমাণ ভালো আছে আমি দেখছি। এর আগেও বাইকটা আমার চালানো হয়েছে কিন্তু কখনো ভিডিও করা হয় না। আর বাইকটা যখন কিনতে গেছিলো তখন আমি গেছিলাম, যে কারণে বাইকটা দেখে শুনে আমি পছন্দ করছিলাম। রেখে দিছিল অনেকদিন, এই জন্য এই ধরনের এই যে এই টাইপের রঙগুলো একটু বেশি উঠছে, কারণ এগুলো ফাঙ্গাস থেকে উঠে, ধরেন ছায়া জায়গায় বা এরকম যদি পরে থাকে মানে একটু স্বেচ্ছাতা জায়গায়, তখন এই লুকিং গ্লাসের এই কালারগুলো উঠে যায়। যদি এগুলো বেশি দাম না, 1400 টাকা মনে হয় পেয়ার। চলুন রাইড করি। আমার যখন ভার্সন 3 ছিল, আমারটা ছিল থাই এডিশন, যদিও থাই হোক আর যাই হোক, ভার্সন 3 চালাইতে গেলে আমার মনে হয় যে এয়ারপোর্ট রোডটাই মনে হয় ভার্সন 3-র জন্য বানানো হয়েছে ভাই। ওই রোডটার মধ্যে কাটায় টাটায় অন্য গাড়িকে ওভারটেক করে ভার্সন 3 চালানোর মধ্যে যে মজার একটা ব্যাপার, ওইটা অন্য কোনো বাইক নিয়ে আসলে ওই ফিলটা আমার আসে না। আমার মনে হয় যে ভার্সন 3টাই ওটার সাথে যায় একদম। আচ্ছা চলেন আমরা এদিকে একটু চালাই বাইকটা, আর আপনাদের সাথে শেয়ার করি এই বাইকের অবস্থা। বাইকটার বল রেসারের অবস্থা ঠিক আছে। ব্রেক মানে আমি আমার অনেকগুলা ভিডিওতেই বলছি যে R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ানের যে ব্রেক, এটা এখনো পর্যন্ত বাংলাদেশের যতগুলা বাইক ঢুকছে বাংলাদেশে, এর মধ্যে সবচেয়ে ভালো ব্রেকিং হচ্ছে এই বাইকটা, মানে ভার্সন 3 ইন্দো। শুধু এইটা না, যে কোনো ভার্সন 3 ইন্দো টোকা দেয়া মাত্র বাইকটা একদম আপনাকে রেসপন্স করবে যে হ্যাঁ মামা ব্রেক ধরছি, তুমি সেফ। সুপার একটা ব্রেকিং সিস্টেম এইটার। আর আমার কাছে এইটা আর মোটামুটি একদম খারাপ যে লাগে তা না, আমি অনেক দিন চালাইছি, আমার কাছে এই IRC-টার তেমন কোনো ধোকা আমাকে কখনোই দেয় নাই। আর এক কথায় যদি বলতে হয়, যদি এই বাইকটার কালার আপনার পছন্দ হয় তাহলে এই ইউনিটটার মধ্যে আমি কোনো প্রবলেম পাই নাই। 13,000 বা 12,000 কিলো চললে যেই জিনিসগুলা যতটুকু ক্ষয় হওয়ার অতটুকু তো হবেই, কিন্তু আসে না যে রাফ চালানো বা কিছু, ওই ধরনের রাফ চালানোর কোনো রেকর্ড মনে হয় এই বাইকটার সাথে নাই। এখনো পর্যন্ত নতুনের মতো আপনাকে এই বাইকটা সার্ভিস দিবে। এটা যদি কেউ নিতে চান নিতে পারেন।
এটা যতদিন না নিবেন ততদিন হয়তো আমি টুকটাক বের করে টের করে চালাবো, কারণ আমার একটু ইচ্ছা জাগছে এই বাইকটা নিয়ে 300 ফিট গিয়ে একবার টান দেওয়ার। তবে আমার যেটা মনে হয় R15 ভার্সন 3 পরে ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের মধ্যে যেটা করছে ভার্সন 4 আর M ওরা নিয়ে আসছে, আমার মনে হয় যে এইটার আরেকটা ভেরিয়েন্ট বের করা উচিত ছিল যেটার মধ্যে ABS সহ। কারণ এই বাইকটার সাথে কোনো বাইক এটার পাশে এসে দাঁড়ানোর যোগ্যতা রাখতো না যদি শুধু এই বাইকটায় ABS সহ বাংলাদেশে আসতো। মানে একদম সার্বিক দিক থেকে বেস্ট একটা বাইক আমি বলবো R15 ভার্সন 3, কিন্তু ABS-টা আমি প্রচুর মিস করছি। আমি যখন এই বাইক চালাইছি তখন এটা নিয়ে আমি যখন কক্সবাজার থেকে ফিরতেছিলাম, ধরেন 120-30-এ টেনে আসতেছি, হঠাৎ আমাদের কক্সবাজারের কাহিনী তো জানেনি, এই ট্রাক বাউলি দিছে, ওই এক রিক্সা উল্টা আসতেছে, পিক আপ উল্টা আসতেছে, এই ধরনের ঘটনা তো অলওয়েজ ঘটেই। আর ওই সমস্ত মুহূর্তে আমি ABS-টা প্রচুর মিস করছি। ABS-টা ছাড়া বাইকের মধ্যে কোনো ল্যাক আমি আসলে পাই নাই। সুপার একটা বাইক, সিটিং পজিশনটা মজার, আপনি যখন কেউ চালায়া যাবে তখন দেখতেও সুপার লাগবে। বেস্ট ভাই, মানে ওই যে আজ বলে না, ওরকম বেস্ট ভাই, বেস্ট। এটার সাথে তুলনা দেওয়ার মতো আমার মনে হয় কিছু আর নাই। ওই যে যেটা বললাম ABS আর বড় ডিসপ্লেওয়ালা যদি এই বাইকটা আসতো, সুপার একটা ব্যাপার ছিল। এটার পরে M বা 4টা মানে আমি ওটা মেনে নিতে পারি না ভাই কখনোই। যদিও কালো কালারটা মোটামুটি সুন্দর, অ্যান্ড রাতে যখন চলে আসে তখন এই বাইকটার যে লুকসটা সামনে থেকে পাওয়া যায়, এটা M এ পাওয়া যায় না। M এ কিরকম যেন মাঝখানে একটা গোল লাইট, দুই দিকে দুইটা এরকম চিকন চিকন লাইট বের হয়ে আছে, এই ব্যাপারগুলো এইটা জোস। আর এই বাইক নিয়ে আসলে এইটার ব্যাপারে আমি খারাপ কিছুই বলতে পারবো না, কারণ এটা আমি নিজে দেখে আনছি। অ্যান্ড যা খারাপের খারাপ হচ্ছে পিছনে টেলটেডি খুলে রাখছে, এছাড়া আর তেমন কোনো খারাপ নাই। আর এই বাইকটার মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রিও নাই, মোটামুটি এখনো পর্যন্ত কোনো দিকে ডানে বায়ে টানে না, একদম চালাইতে গেলে দেখবেন স্ট্রেট, এই যে লাইন অনুযায়ী স্ট্রেটই চলতেছে। যদি কেউ কিনতে চান আল্লাহর নামে কিনে ফেলতে পারেন এই বাইক। বারে বারে আমি বাইক ফেরির প্রশংসা করতেছি যে ভালো একটা বাইক তারা আনছে। আসলে সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে বাইক কিনলে অবশ্যই একটা টেস্ট রাইড এবং বাইকটার সব দিকে দেখে নেবেন যে আসলে কোন জিনিসের অবস্থা কি আছে, কারণ যে দামে আপনি বাইকটা কিনবেন ওর সাথে কিন্তু এইটাও আপনাকে সিলেক্ট করতে হবে বা ঠিক করতে হবে যে ওই বাইকটা আর কত টাকা আপনি ইনভেস্ট করবেন বা করতে হবে সামনের 1 মাসে। চেষ্টা করবেন একটা বাইক কিনে ওটাকে একটা মাস্টার চেক আপ দিয়ে, ফুল একটা চেক আপ দিয়ে, ওইটায় যা যা ব্যাপার আছে চেঞ্জ করার মতো ওগুলো একটু চেঞ্জ করে নেওয়ার জন্য, ওগুলো যদি একবার চেঞ্জ করে নেন তাহলে আপনি নতুন বাইকের একটা ফিল পাবেন। আর যদি আপনি কিনে মনে করেন যে ধুর আজকে এটা একটু নষ্ট হয়েছে, এটা একটু বদলাই, কালকে ওইটা একটু, তাহলে আপনার এক্সপিরিয়েন্সটা খারাপ হবে। মনে হবে কি জানেন, যে একটা বাইক কিনছি, এই বাইকটারে খালি ওয়ার্কশপে নিতে হয়। তবে আমি বলবো সেকেন্ড হ্যান্ড বাইক কিনলে একটা বাজেট করবেন সাথে এক্সট্রা, যেটা হচ্ছে ওই বাইকের অন্যান্য যে সার্ভিসগুলো ওইটা করার জন্য একবারে এক সার্ভিসে সব চেঞ্জ। অ্যান্ড তারপরে আপনি নতুনের মজায় বাইকটা 2-3 বছর অনায়াসে আমার মনে হয় চালাইতে পারবেন, শুধুমাত্র ইঞ্জিন অয়েল অ্যান্ড ফুয়েলের ব্যাপারটা ছাড়া। এই মানে এটা আমার থিওরি, বা আমি এটা মেনটেন করার ট্রাই করি। আর ভার্সন 3 এত লাইট লাগে, মানে মনে হইতেছে নৌকা চালাইতেছি এরকম, মানে পানির মধ্যে ক্যালকেলায় যেমন নৌকা চলে, এই বাইকটা ওরকম, এত লাইট ওয়েট, এত স্মুথ। ভাই আমি এই বাইকের ফ্যান, সত্যি কথা। এই বাইক নিয়ে কোনো খারাপ কিছু আমি বলতে পারবো না, কারণ এই বাইকটার আমি একটা বড় মাপের ফ্যান। আর আমার মনে হয় মানে আজকের এই ভিডিও করতে যে আমার মনে হইতেছে যে এরকম একটা বাইক ব্ল্যাক আমার মনে হয় কিনে কালেকশন করে রেখে দেওয়া উচিত, যেটা ফিউচারে আমার মানে অনেক বছর পরে ওইটা অ্যান্টিক হবে এরকম কিছু। যাক, ভিডিওতে মেইন টপিক ছিল হচ্ছে এই বাইকটার অবস্থা কি। এই বাইকটার মধ্যে তেমন কোনো খুঁত পাই নাই ভাই, সত্যি কথা। ভাল লাগছে, এতটুকুই বলবো, ভাল লাগছে। অ্যান্ড এই তো, তাহলে কি আর কিছুক্ষণ রাইড টাইড করি অ্যান্ড তারপরে আবার বিদায় নেই। আমার এই বাইক যতক্ষণ চালানোর ততক্ষণ, মানে আমাকে কেউ যদি বলে যে সারাদিন এই বাইকটা আপনার চালাইতে হবে, যদি রাস্তা ফাঁকা দেওয়া হয়, আমি এই বাইকটা ভাই সারাদিনই চালাইতে পারবো, আমার এটাই কোনো অনীহা আসবে না। এত সুন্দর হ্যান্ডলিং, এত সুন্দর কন্ট্রোলিং, তার মধ্যে ব্রেকিংও সুপার। সে একটা ব্যাপার। আপনারাও কমেন্ট করে জানেন আপনাদের কার হচ্ছে এখনো পর্যন্ত ভার্সন 4 বা M থেকে ভার্সন 3টা এখনো পর্যন্ত আমার মতো বেশি ভালো লাগে। অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন। তাহলে রাইড থেকে এখন বিদায় নেই, রাইড করলে আমি করতেই থাকবো শুধু। টাটা। তাহলে এই ছিল হচ্ছে ছোটখাটো করে একটা টেস্ট রাইড রিভিউ, বা সেকেন্ড হ্যান্ড বাইকটা কিরকম এইটা দেখার রিভিউ। এটাকে আসলে টেস্ট রাইড রিভিউ বলা যাবে না। টেস্ট রাইড রিভিউ নর্মালি হচ্ছে নতুন বাইকের যখন আমরা টেস্ট রাইড দিই তখন ওটাকে টেস্ট রাইড রিভিউ বলি। এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইকের টেস্ট রাইড রিভিউ আসলে।
তাহলে যদি আপনাদের বাইক ভালো লেগে থাকে তাহলে চলে আসতে পারেন, আর যদি টেস্ট রাইড দিয়ে বা বাইকটাকে সরজমিনে দেখতে চান যে কোনো সময় চলে আসতে পারেন বাইক ফেরিতে। এই হচ্ছে বাইকের অবস্থা এই ভিডিও থেকে। তাহলে এখানে বিদায় নেই, এরপরে কোন বাইকের কোন ভিডিও দেখতে চান এটা অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন, তাহলে ওই ব্যাপারটা নিয়ে বা ওই বাইকটা নিয়ে আমরা এরপরে কোনো ভিডিও বানাবো। তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নেই। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, অ্যান্ড চ্যানেল যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সামনে আবার। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং থাকবো চিল ইনশাআল্লাহ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boy.